ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। একটু আগের দিনের ব্লগটাকে শেষ করলাম এবং এখন নিচে যাচ্ছি হচ্ছে আমার মায়ের পুজোর ফুল সংগ্রহ করতে। আলপনা দিয়ে দেয় সাধারণত নিচের ফুলটুকু, কিন্তু আজকে আলপনা দিয়ে নিচেতে ব্যস্ত আছে। আমার শ্বশুরমশাই আজকে মাসকাবাড়ির বাজার লিখছেন। আলপনা থেকে একটু মাঝে মাঝে একটু মনে করে দিতে হচ্ছে কাকু এটা নেই ওটা নেই, সে কারণে তাকে ওখানে স্থায়ীভাবে দণ্ডায়মান থাকতে হচ্ছে। স্থায়ীভাবে না, মানে অস্থায়ীভাবে দণ্ডায়মান থাকতে হচ্ছে, যার ফলে পুজোর ফুল আনতে হয়ে যাচ্ছে দেরি। আর এদিকে আমার মা হয়ে যাচ্ছেন প্রচণ্ড মানে উচাটন, গোপাল না খেয়ে আছে। সুতরাং এখন গোপালকে খাওয়ানোর দায়িত্ব মায়ের, এবং মায়ের ফুলটাকে এনে দেওয়ার দায়িত্ব আজকের দিনের জন্য আমার। চলো নিচে যাওয়া যায়। হ্যাঁ, এসে দেখছি আপনাদের কাজ শুরু করেছে। 1 2 3, আরে বাপরে, এই আমি 3টা ছিঁড়েছি। হ্যাঁ বেশ করছে। আর আদিতে না তোমাদের ওটা বাবা থাক। ও হ্যাঁ, কাকুরা ওইখানে আবার লাগে। এই দেখো আমার আরে বাস নীলকণ্ঠ গাছগুলো দেখছো? নীলকণ্ঠ দেখছো? হ্যাঁ দেখছি। কি সুন্দর হয়েছে। হ্যাঁ ঠিক এখন কালো হয়ে আসছে। হ্যাঁ আমার, আরে বাপরে দাম। হ্যাঁ আরে কোথায় ঝড় হচ্ছে, ঝড়। হ্যাঁ কোথায় যেন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, অতি ভারী বৃষ্টি। কত তারিখ পর্যন্ত? 1 বোধহয় পর্যন্ত। যাই হোক, ঠিক আছে, তিনি তার কাজ করছেন, সুতরাং আমি আর কি করবো, করুক। দুটিকে ইনডোর প্ল্যান্ট হিসেবে এনেছিলাম। এটি ইনডোর নয়, এটা আউটডোর। দেখতে ভারী সুন্দর কিন্তু আউটডোর। আর এটা ইনডোর হলেও এটা বিষাক্ত। কোনোভাবে যদি পাতা ছুঁয়ে এটা ধরুন রস বেরিয়ে গেল, তারপরে একটু গালে চুলকুলুম, হাতে চুলকুলুম, ব্যাস ঘা হয়ে যাবে। সেই জন্য এই গাছটাকে বাইরেই থাকবাই। আর এই যে কয়েকদিন আগে কলা গাছ মুঠো করে কেটে নিয়ে গেছিলো একজন ভদ্রলোক, ওকে বারবার আমার সময় ছিল গোড়াটা তুলে দিস। সে বিনা পয়সায় এত বড় কলা গাছ নিয়ে গেছিলো এই শর্তে যে এই গোড়াটা সে তুলে দেবে। দেখুন তুলেছে, আবার কলার হয়ে গেছে। দেখুন কত আম পড়ে আছে। এখন যদি ওখানে যাই, ভীষণ মশা আসলে, ওই জন্য ল্যাদ লাগছে, ঢুকতে ইচ্ছা করছে না। আবার পা ধৌ। ওরে বাপরে, আমটা পড়ে সরাসরি ড্রেনে পড়লো। যা বাবা, চোখের সামনে পড়লো, এবং সেটা হচ্ছে এই নর্দমার মধ্যে। দেখুন ঘাস করে। কল্পনা দিয়ে আমগুলো পেড়ে নিতে হবে, কেন পড়ে যাচ্ছে যে। ওগুলো নষ্ট? ও আচ্ছা, আমি বললাম ভালো বুদ্ধি। ও আলপনা দি, এই যে ভালো আম, এই যে দেখো। হ্যাঁ ওটা ভালো। ও আর এই যে এখানে একটা তুলসী গাছ নিজে থেকে এসেছে। হ্যাঁ এই জায়গাটা, এই যে এই তুলসী গাছ সেখানেই থাকবে। এখানে না, মানে স্থানটা তার পরিবর্তন হবে না আর কি, এরকমই আমাদের আর কি ইচ্ছা। দেখা যাক কতদূর কি হয়। হ্যাঁ যাও, ওটাও তা ছেড়ে দাও। হ্যাঁ বেগুনটা টক হয়ে যাবে। হ্যাঁ না, আম খেয়ে বেগুন টক হতেই পারে, অসুবিধা নেই। ও আলপনা দি, দাও যেটুক হয়েছে দাও। ভাবছি এবার লেবুর ব্যবসা করব। এই 1 গাছ লেবু বিক্রি করে আমি একটা বিশাল বড় গাড়ি কিনবো, বিরাট বড় একটা বাড়ি করব। হ্যাঁ সেই বাড়িতে আমার একটা মডিউলার কিচেন হবে। শুনতে পেলেন না? এই সেই বাড়িতে আমার একটা মডিউলার কিচেন হবে। ও রিঅ্যাক্ট করছেন না যে? ও দুর্দান্ত হয়েছে। আমি কিনা কাল না পরশু কবে যেন ভাবছিলাম উত্তমের কাছ থেকে লেবু কিনবো। সব লেবুগুলো এখনো কমলা, মানে কি অপুষ্ট, একটু বড় হবে। হ্যাঁ 2খানা লেবুর দাম 10 টাকা। হ্যাঁ সেই জন্যই তো বলছি আমি লেবু বিক্রি করে একটা বিরাট বড় গাড়ি কিনবো। আজকের দিনে আমাদের জলখাবার চিড়ের পোলাও। চিড়েটাকে দেখতে অত্যন্ত বাজে হয়েছে, সাদা হলে ভালো হতো, হলুদটা বেশি পড়ে গেছে, কিন্তু খেতে ভালোই হয়েছে। 1 চামচ খাওয়া হয়ে গেছে। মা এসে বলছে, মোদি ভাষণ দিচ্ছে, আয় দেশের প্রধানমন্ত্রী। কি দল সমর্থন করে মনে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রী যেহেতু
সেহেতু তার তো একটা আলাদা সম্মান আছেন। এসেছেন হচ্ছে আলিপুরদুয়ারে আমাদের ইয়েতে কী বলে উত্তরবঙ্গে, এবং প্যারেড গ্রাউন্ডে যেখানে ভাষণ দিচ্ছিলেন। আমি যখন বিএড করেছি আমি তো আলিপুরদুয়ারেতে থাকতাম, তখন প্যারেড গ্রাউন্ডের খুব কাছে, মানে ওয়াকিং ডিস্টেন্সে একটা বাড়িতে আমি থাকতাম। তো সেখান থেকে প্যারেড গ্রাউন্ডে তখন আমাদের নিত্য যাতায়াত ছিল আর কি। তো সেখানে এসছেন, ভালো লাগলো ভাষণ শুনে। তবু সমর্থন করছি কি বৃত্তান্ত সেটা পরের কথা, কিন্তু যাই হোক একজন দেশের প্রধানমন্ত্রী, অন্তত অপারেশন সিন্দুরের পর থেকে তো তার প্রতি মনোভাব কিছুটা হলেও বদলেছে সবারই, কম বেশি সবার, মানে বেশিরভাগেরই আর কি। তো এই আর কি, তো দেখলাম শুনলাম। এই তো আমার হাজব্যান্ড চলে এসেছেন, এবং আমি অনেকক্ষণ, মানে ওই মা তখন বলছিলেন, তখন আমি বাথরুমে, যখন এই মোদি ভাষণ দিচ্ছে তখন আমার স্নান চলছে। যাই হোক আর কি, তারপর বেরিয়ে এসে ওখানে দেখলাম বসে বসে। তো ইতিমধ্যে আমার হাজব্যান্ড ঢুকলেন, অনেক জিনিসপত্র নিয়ে এসেছে, অনেক অনেক কিছু নিয়ে এসেছে। এত হাওয়া দিচ্ছিল যে ধাম ধুম করে সব জানলা দরজা বন্ধ করছিল, সেজন্য মায়ের দরজাটা তালা দিয়ে দিয়েছে। তো আমি তখন এই দিক দিয়ে ঢুকেছি, সেজন্য জুতোটা এখানে পড়ে আছে। এত ফল, আম যে কত কিলো এনেছে তার কোনো ঠিক নেই। এই যেটা হচ্ছে মুসম্বি, লিচু, আপেল, এই ব্যাগ ভর্তি করে বাজার। শাশুড়ি চলে যাওয়ার আগ দিয়ে তাও কিছু জিনিস ঢুকিয়ে রেখেছি, আর কিছুটা এখানে রয়েছে। অনেক কিছু, কাজু এনেছে, দেখুন নিজে কাজু ভালোবাসে তাই কাজু এনেছে, 500 গ্রাম তো হবেই। অনেক কিছু নিয়ে এসছে। পাঁপড় এনেছে 3 রকমের, ভর্তি। অল্প স্বল্প কোনো দিনও বাজার করতে পারে না, আমরা অনেক অনেক। আজকে আমার সমস্ত কাজ মিটে গেছে সন্ধ্যাবেলায়, এখন রাত হয়ে গেছে এবং আমি কোনো কিছু ব্লগ করিনি। আমার আজকের দিনটি ব্লগের জন্য অন্যতম একটি প্রতিকূল দিন, যেদিনে আমার জীবন চলেছে, আমি বাইরে বেরিয়েছি, আমি অনেক কিছু করেছি, কিন্তু আমি ব্লগ করতে পারিনি, আমার হাত ওঠেনি ব্লগ করতে। বাড়িতে মায়ের খুব মন খারাপ, তাছাড়াও কিছু বিবাদ চলছে আর কি, সে সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে আমাদের দিনটা একেবারেই ব্লগের অনুকূল ছিল না। তো কিন্তু কিছুক্ষণের কন্টেন্ট হয়েছে, সত্যি কথা। সকালটা তো যা হোক হয়েছে, কিন্তু সত্যবাবু বাড়িতে এরার পরই আর কি কিছু ঘটনা হয়েছে, যেগুলো মানে খুবই দুর্ভাগ্যজনক আর কি। সেই জন্য আর কি আমি একদমই ব্লগ করতে পারিনি, আমার ইচ্ছা করেনি। কিন্তু আমি কন্টিনিউ করতে চাই ব্লগটা, মানে আজকের দিনে যেটুকু হয়েছে আমি আর গ্যাপ দেবো না, কারণ অলরেডি আমার মে মাসের দিন ছুটি নেওয়া, একদিন অনিচ্ছাকৃত, একদিন সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবেই, 1 মেতেই আমি ছুটি নিয়েছিলাম। তো সেটা আসলে দেখা যাক কালকে কত দূর ব্লগ করে সকালবেলাতে উঠে মেকআপ করতে পারি। নিশ্চয়ই হয়ে যাবে, মানুষ চাইলে সবই পারে, কিন্তু আজকে আমি চাইনি ব্লগ করতে, সেই জন্যই আমার ব্লগ হয়নি। আর তাছাড়া স্কুল সার্ভিস কমিশনের যে ব্যাপারটা এখন চলছে, তাতে মায়ের মানে সুতীব্র মনোকষ্ট, মানে কতব্য নয়, অর্ধনগ্ন হয়ে তারা সব বেরোবে, মানে এই দিন দেখতে হচ্ছে। এখানে এসে মাকে এভাবে কাঁদতে দেখছি, মানে আমার পক্ষে যে ব্যাপারটা কতটা দুঃখের, মানে তারপরে আজকে একজন আবার মারা গেছে, মানে কি বলবো আর, মানে না নিতে পেরে স্ট্রোক হয়ে অল্প বয়সী একজন আর কি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষটা চলেই গেছে। তো সব মিলিয়ে জানেন তো, একটা জট ছাড়াচ্ছি, মনে করছি ক্যামেরাটা তুলে ব্লগটা শুরু করবো, আর একটা জট লেগে যাচ্ছে, সেটা ছাড়াচ্ছি তো আর একটা লেগে যাচ্ছে। বাইরে গেলাম, সেখানে গিয়েও ভাবলাম যে বেরোতে শুরু করি, কিন্তু আর ইচ্ছা করলো না, সত্যি কথা। ফোন এলো, এমন কতগুলো কিছু জিনিস এমন হলো যেটাতে আর ইচ্ছে করলো না। কত জিনিসপত্র কেনাকাটা হলো, সব কিছু হলো, কিন্তু ওই আর কি, যেটা বললাম যে মন থেকে চাইলাম না আর কি ব্লগ করতে, হলো না, মনটা উঠলো না আর কি। তা যাই হোক, ঠিক আছে, হয় এক দিন এরকম ভার্চুয়াল ডায়েরিতে এরকম একটা দিনও আমার থাকুক, অর্ধদিবস থাকলেও থাকুক, কিন্তু এই যে সবার শেষে রাত্রেবেলায় এসে, দিনের শেষে এসে যে কতটুকু আপনাদের বলছি, সেইটুকুই না হয় কথাতে থাকলো। আমি অন্তত অনেক দিন পর, 2-3 বছর পর, দিনগুলো আস্তে আস্তে ফিকে হয়ে যাবে, তখন হয়তো আজকে দিনের ব্লগটা আমার সামনে আসবে কখনো না কখনো, আমি তখন দেখবো আর ভাববো যে এরকম একটা দিন গেছে বটে আমার। একদম সম্পূর্ণভাবে যদি সকাল থেকে ব্লগ না হতো, বা পরিস্থিতি যদি একদম সকাল থেকে প্রতিকূলে যেত, তাহলে আমি ব্লগ করতাম না, কিন্তু কিছুটা করেছি, কিছুটা করিনি। সুতরাং এই ব্লগটাকে কন্টিনিউ করতে চাই, ঈশ্বরের কাছে সত্যি প্রার্থনা করছি, দেখা যাক কী হয়। দেখা হচ্ছে আপনাদের সাথে একদম কালকে সকালবেলা।
গেল দিনের ব্লগটাকে আবার কন্টিনিউ করছি সুপ্রভাত জানিয়ে। আশা করছি কালকের মতো এত বাজে আর দিন আজকে হবে না। আজকের দিনটা আমার গোটা দিনটাই ভালো কাটবে এবং আজকের দিনে আমি 1.5খানা ব্লগ কমপ্লিট করতে পারবো, অর্থাৎ কালকের আধখানা এবং আজকের গোটা একটা দিনের ব্লগ আশা করছি আমি কমপ্লিট করতে পারবো। তবে ভগবানের কাছে আজকে বলেছি যে আজকের দিনটাকে তুমি দেখো ভগবান। প্রত্যেক দিনই সকালবেলায় উঠে এবারে ভাবছি এইটা বলবার একটা অভ্যাস করব যে তুমি আমার আজকের দিনের দায়িত্ব নাও, তাহলে হয়তো বা দিনগুলো ভালো যাবে। বাকি খারাপ গেলেও আমি তো ম্যানেজ করতে পারি। এই যে আমাদের উত্তম চলে এসছে, কিন্তু এইবারে কেন জানি না ম্যানেজ করতে পারছি না। এই একটা অসুবিধে যেন না হয়। উত্তম আলু মাপো। মা আসলে উত্তমের বেশ আনন্দ হয়, কারণ উত্তমের কাছ থেকে বেশ মাঝে মধ্যেই একদিন বাদে বাদেই আমার বেশ অনেক করে সবজি নিতে হয়। তো আজকেও তুলে নিলাম অনেকগুলো সবজি, না হলে আমার সপ্তাহে একদিন নিলেই হয়। তো যাই হোক, এরপর সকালবেলায় চাটা নিয়ে বসলাম, একটু বেলার দিকেই বসেছি। বসে আমার না এই যে হাইড্রেঞ্জিয়াটা শুকিয়ে গেছে, তার মধ্যে একটি ওই গোলাপি জবা রয়েছে সেটা দেখে এবং এই দিকে দুটো মরে যাওয়া গাছ দেখে চোখের দিক থেকে খুব একটা ভালো লাগছে না। এর মধ্যে একটা তো অপরাজিতা লাগাবো, আলপনাদি বলেছে কয়েকদিন থাকুক ছাদে, তারপর তুমি নিয়ে এসো। আর একটা হাতে কি লাগাবো এখনো ঠিক করে উঠিনি। তো ইতিমধ্যে আলপনাদি চলে এসেছে, এসে মায়ের জন্য ফুল তুলে দিচ্ছে। এই সময়টায় মার এত সকালে তো মায়েরই পুজো হবে। তো মাকে বলেছি পুজোতে বসবার আগে যেহেতু জলখাবার খেয়ে বসেনি, সেহেতু একটুখানি চা খেয়ে নাও। তো মা এখন চা খেয়ে নেবে, তারপর হাত মুখ ধুয়ে তারপরেতে গোপাল সেবায় বসবেন। আপনাদের কার কীরকম মতামত আমি জানি না বন্ধুরা, কিন্তু আমি একটা জিনিস খুব বেশি করে নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি, ভবিষ্যতে করতে চাই না কিন্তু হয়তো আমাকে করতে হবে। সেটা হচ্ছে মেয়েদের অবস্থানগত পরিবর্তন কিছুটা হয়েছে, তবে খুব একটা হয়নি। আমরা হয়তো বা নিজেদের মতো আর ঘুমটা দিই না, হাতে শাঁখাপলা পরি না, ইচ্ছে মতো পোশাক আশাকের ব্যাপারে একটুখানি স্বাধীন চেতা হয়েছি, কিন্তু বেসিক যে অবস্থানগত যে জায়গাটা সেটা মোটামুটি এখনও মেয়েদের একই রকম রয়ে গেছে। এখনও শ্বশুরবাড়ি, এখনও বাপের বাড়ি, এখনও তোমার মা আমার মা, এই তোমার বাবা আমার বাবা, এই ব্যাপারগুলো থেকেই গেছে। যেটা একদম সত্যি কথা সেটা হচ্ছে যার যার বাবা মা সে দায়িত্ব নিয়ে ভালো রাখার চেষ্টা করে। আমি এটা প্রত্যাশা যদি কারোর কাছ থেকে করি যে আমার যারা অভিভাবক, আমার বাবা মা অবশ্যই তার দায়িত্ব অন্যে নেবে এবং তার মনের কথা অন্যে বুঝবে, আমি বুঝবো, তার বাইরেও সে বুঝবে। বিনিময়ে আমি তাদের জন্য যাই করে থাকি না কেন, কিন্তু এই প্রত্যাশা আমি কারোর কাছে রাখতে পারবো না, রাখা উচিত নয়। প্রত্যাশা যতক্ষণ আপনার থাকবে আপনি তখন আপনার মন খারাপ হবে, আপনার খারাপ লাগবে, এই জিনিসগুলো হবেই। প্রত্যাশা শূন্য হয়ে কাজ যদি করতে পারি, ঠিক এককালে ইউটিউবটা যেরকমভাবে করেছিলাম সেরকমভাবে যদি প্রত্যাশা শূন্য হয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি, শুধু ঈশ্বরের প্রতি নিবেদন এবং আমার যেটুকু আমার বরাদ্দের কাজ ভগবান আমার জন্য নির্দিষ্ট করেছেন কেবলমাত্র সেইটুকু করে, তাহলে আমি ভালোই থাকবো। কিন্তু তার বাইরে একটু মানুষের মতো বা একটু ভাবতে গেলেই আমার হয়ে যাচ্ছে বিপদ। আমি যদি এই হিসাবের মধ্যে যেতে চাই যে তুলাদণ্ডে বসাতে চাই আমার সাথে অন্য কাউকে, আমি কি দায় দায়িত্ব করছি এবং অন্য কেউ কী দায় দায়িত্ব করছে, তাহলে সে তুলাদণ্ড কোনোদিন সমান হবে না। কারণ প্রত্যেকটা মানুষের কাছেই তিনি যা করছেন সেটা সাংঘাতিক কিছু, আর উল্টো দিকের মানুষ যা করছেন সেটা একেবারেই মহাশূন্যের স্বামী। সেটা আমার ক্ষেত্রেও হয়তো বা সত্যি। কাজেই আমি এটা বুঝেছি যে অন্যের জন্য খুব একটা বেশি কিছু করলে বিশেষ কিছু লাভ নেই। সত্যি কথা, করতে হবে নিজেকে, নিজের জন্য, নিজেরটাই নিজেকে ভাবতে হবে। আমার সন্তান যেমন আমার অবিচ্ছেদ্য অংশ, আমার অস্তিত্বকে আমি টুকুর ছাড়া ভাবতে পারি না, মা হিসেবে সেটাই খুব স্বাভাবিক। তেমন আমার মাও আমার শরীরের আর একটা অংশ, আমি তাকেও বাদ দিয়ে অন্য কিছু ভাবতে পারছি না। আমার অস্তিত্বের অবিচ্ছেদ্য দুটি অংশ এই মুহূর্তে, একটি আমি যার আত্মজা এবং আমার যে আত্মজা, সব মিলিয়ে এই তিনটি নারী মিলিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এইটাকে আমি কোনোভাবে ভাঙতে পারবো না। তাই জন্য আর আমার মা এই যে একা থাকে, এই যে প্রাত্যহিক আমার যে একটা মানসিক কষ্ট, এবং এই কষ্টের ভাগিদার কেবল কেউই যদি না বোঝে তাহলেও চলবে, কিন্তু আমি একদম 100% নিশ্চিত যে ঈশ্বর ঠিক বুঝবেন।
আমার মা এত এত ভগবানের ভক্ত, এত 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 ঠাকুরকে ডাকেন। আমি তো সম্পূর্ণ মায়ের পদাঙ্কই অনুসরণ করেছি, আমি তো আমার বাবার দিকটা এই ব্যাপারটাতে নিইনি। আমার বাবা এইসব ব্যাপারে খুব একটা বিশ্বাস ছিল না বলা ভুল, কিন্তু তিনি খুব একটা এইসবগুলোতে, আমি দেখিনি এই জিনিসগুলো, কিন্তু আমার মা তাই। আমার কন্যাটিকে আমাকে একটা সময় পর ছেড়ে দিতেই হবে। তার বৃহত্তর জীবনে তার সাফল্যের জন্য আমার জীবনের একটি অংশকে আমার থেকে কিছুদিনের জন্য একটু দূরে রাখতেই হবে। সেটা তার জন্যই মঙ্গলের। যখন সে আমার থেকে দূরে চলে যাবে, তখন আমি আমার যে দ্বিতীয় ভাগটি, যে এই মুহূর্তে আমার কাছ থেকে একটু দূরে আছে, তার কাছে চলে যাব। কারণ বাবা মা না একটা বয়স পর আর একা একা বেঁচে থাকতে পারে না, বাবা মাকে বাঁচিয়ে রাখতে হয়। সেই দায়িত্বটা আমি নিতে চাই মন থেকে। উল্টো দিকে কি হবে, উল্টো দিকে কি বৃত্তান্ত, তারও দুটি সন্তান আছে, তারা নিশ্চয়ই তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করবে। আমি জানি, 100% জানি। আমার খুব একটা প্রয়োজন পড়বে না এই। আর এটা তো আমার বাড়ি, কমলিনী আমার বাড়ি, কমলিনী আমার বাড়ি। এই আগে পরে কারণ কি হয়েছে, কেন মন খারাপ, কী জন্য কালকের দিনটা কন্টিনিউ করতে পারিনি, এর থেকে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। আপনারা অনুভবী মানুষ, আপনারা বুদ্ধিমান, আপনারা যথেষ্ট পরিমাণ জীবন সম্পর্কে অভিজ্ঞ। ব্যাস এটুকুই, ঠিক আছে। অতটুকু আজকের দিনে আর হলো ব্লগ আমি বলতে পারবো না, যেটুকু হলো হলো। আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে কাল, ততক্ষণ।